মুক্তি, এবার একটু সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। গত এক সপ্তাহের মধ্যে যদি আমরা বলতে চাই তাহলে ভূরাজনৈতিকভাবে যে গুরুত্বপূর্ণ দেশ বিশ্বের মধ্যে, তার মধ্যে ইরান একটি এবং যুক্তরাজ্য একটি, সেই দুটিতেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং যুক্তরাজ্যে অনেক দিন পরে আসলে লেবার পার্টি ক্ষমতা এসেছে, যদিও অর্থনৈতিকভাবে খুব একটা ভালো অবস্থায় নেই এবং একই সাথে যদি বলতে চাই নতুন সরকারের সামনে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। অন্যদিকে কিন্তু ইরানে ক্ষমতা এসেছে সংস্কারপন্থী প্রেসিডেন্ট এবং তিনি সবসময় বলে আসছেন যে ইউরোপীয় যে ইউনিয়নগুলো রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নই হবে তার মূল লক্ষ্য। এই বিষয়ে আসলে আমরা আরেকটু জানতে চাই। আমাদের সঙ্গে জানাতে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী নাফি আরমান মনন। আপনাকে স্বাগত জানাচ্ছি। এখন তো বলে মনন, আমরা দেখছিলাম যে গত পরশুই ব্রিটেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসলে লেবার পার্টি ক্ষমতায় এসেছে। একটু জানতে চাই যে 14 বছর পর লেবার পার্টি ক্ষমতায় আসলো, এই যে এখন তারা বলছে যে এসে তাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক যে নানা সংকটগুলো রয়েছে সেগুলোর আসলে সমাধান করা, এবং আমরাও দেখেছি যে নানা জরিপে কিন্তু জনগণ লেবার পার্টির প্রতি আস্থাও রেখেছে, তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। লেবার পার্টির জন্য কি এটা খুব চ্যালেঞ্জ হবে কিনা, জনগণের এই আস্থা তারা আসলে কাজে লাগাতে পারবে কিনা? এটা আসলে সত্যি কথা বলতে আসলে তাদের জন্য চ্যালেঞ্জ হবে, কিন্তু আমরা যদি একটু পট পরিবর্তনটা দেখি, 14 বছর পর লেবার পার্টি ক্ষমতায় এসেছে, কিন্তু এই ক্ষমতায় আসার কারণ লেবার পার্টি নিজে নয়। কনজারভেটিভ পার্টির যখন তারা অর্থনীতিকে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারছিল না, তাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক সমস্যা, টালমাটাল অবস্থা, তখন মানুষ মনে করলো যে আমাদের একটা পরিবর্তন দরকার। এই কারণে তারা লেবার পার্টির পক্ষে যে একটা জোয়ার সৃষ্টি হয়েছে, এই কারণে লেবার পার্টি এসেছে ক্ষমতায়। তো লেবার পার্টির অর্থনীতি নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন কিছু প্ল্যান আছে। প্ল্যানগুলো হচ্ছে তারা প্রথমত যে উইন্ডফল যে ট্যাক্সগুলো আছে, অর্থাৎ তেল গ্যাস যে কোম্পানিগুলো আছে তাদের যে অতিরিক্ত তাদের যে আয় হয়, আয়ের ওপর একটা ট্যাক্স আরোপ করবে। তারা জনগণের ওপর থেকে ট্যাক্সের বা করের বোঝা কমিয়ে দেবে, কোনো ভ্যাট আনবে না, আর উইন্ডফল ট্যাক্স তারা আরোপ করবে। এর মাধ্যমে তারা নিজেদের খাতায়, ট্রেজারিতে তারা টাকাটা যোগ করবে। আর দ্বিতীয়ত বেকারত্ব সমস্যাটা অনেক বেশি ইউকেতে। তো বেকারত্ব সমস্যাকে তারা কাজে লাগাতে চাচ্ছে এভাবে যে তাদের জাতীয় NHS বা জাতীয় স্বাস্থ্য সেবা যে কর্তৃপক্ষ আছে সেখানে তাদের ওয়েটিং লিস্টে 76 লাখের বেশি অপেক্ষমান পেশেন্ট আছে। তো এই পেশেন্টগুলোকে তারা কিভাবে কমিয়ে আনবে, তো তারা একটা প্ল্যান করেছে যে 40,000 পেশেন্ট প্রত্যেক সপ্তাহে তারা অ্যাপয়েন্টমেন্ট দেবে। এক্ষেত্রে তারা লেবার পার্টি বলছে যে আমরা স্বাস্থ্য খাতে আমরা নতুন করে ডাক্তার আনবো, মেন্টাল স্পেশালিস্ট আনবো, স্বাস্থ্য বিষয়ে যারা কাজ করতে পারবে তাদের যুক্ত করব, নার্সদের আমরা যুক্ত করব। এভাবে আমরা নিজের অর্থনীতিকে গতিশীল করব। আর আমরা যদি দেখি ব্রিটেনের অর্থনীতির কী অবস্থা, বাড়ির দাম যুক্তরাজ্যে বাড়ির দাম আয়ের তুলনায় 8.3 গুণ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপ পরেও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কী করেছে, কেন্দ্রীয় ব্যাংক বিভিন্নভাবে লোনের ওপর তারা ইন্টারেস্ট বাড়িয়েছে। তো বাড়ানোর পরেও তারা ইনফ্লেশনকে নিয়ন্ত্রণে আনতে পারছে না, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। তারপরও শরণার্থীর সংখ্যাটা সমস্যাটা যুক্তরাজ্যে অনেক বেড়ে যাচ্ছে। 1 দশকে 3 গুণ বেড়েছে সেখানে শরণার্থীর সংখ্যা। 3 বছরে আগের তুলনায় বর্তমানে মূল্যস্ফীতি 31% বেশি। যুদ্ধ শুরুর পর ব্রিটেনের মূল্যস্ফীতি 10-12% চলে গিয়েছিল, এখন এটা কমে আসছে। এবারে আমি একটু ইরানের প্রসঙ্গে আসতে চাই। আপনি ব্রিটেনের ব্যাপারটা খুব চমৎকারভাবে বুঝিয়েছেন আমাদেরকে। সেটি হচ্ছে যে ইরানকে তো আমরা নতুন যে প্রেসিডেন্ট এসছেন বলা হচ্ছে সংস্কারপন্থী এবং তিনি পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করবেন। আসলে সেটি কতটুকু কাজ করা সম্ভব হবে বা চ্যালেঞ্জ কি রয়েছে? কারণ নিশ্চয়ই আপনি জানেন বা আমরা সবাই জানি যে বিভিন্ন রকম নিষেধাজ্ঞায় কিন্তু জর্জরিত রয়েছে ইরান, সেটি একটু জানতে চাই। মূলত ইরানের রাজনীতি ব্যবস্থাটা দ্বৈত শাসন ব্যবস্থা চলে। ইরানের যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি তিনি সর্বোচ্চ নেতা, প্রেসিডেন্ট এটা সাংবিধানিক একটা পদ, তাই প্রেসিডেন্টের ক্ষমতাটাও সীমিত। তো আমাদের যে নতুন ইরানের প্রেসিডেন্ট যে আজকে নতুন যে দায়িত্ব নেবেন, মাসুদ পেজেশকিয়ান, তিনি সংস্কারপন্থী হিসেবে পরিচিত, পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত। তিনি চান তার দেশের অর্থনীতিটাকে গতিশীল করার ক্ষেত্রে তার প্ল্যানটা আমি যদি আমার দেশকে তিনি যদি তার দেশকে পশ্চিমাদের সাথে সম্পর্কযুক্ত করতে পারেন তাহলে তাদের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো কমবে। তাদের মূল অর্থনীতির চালিকা শক্তি তেল গ্যাস বিক্রি করা। তো যেহেতু পশ্চিমাদের সাথে তাদের সম্পর্ক এখন নেই, তারা এই তেল গ্যাসগুলো বিক্রি করছে রাশিয়া বা চীনের কাছে কম মূল্যে। যদি তাদের বাজারটা সম্প্রসারিত হয় সেই ক্ষেত্রে তারা
অনেক ভালো দামে তারা বিক্রি করতে পারবে তেল গ্যাসগুলো এবং তাদের অর্থনীতিকে সম্প্রসারিত করতে পারবে। আর আমি যদি আরেকটা জিনিস অ্যাড করি, ইরানের সবচেয়ে কম দামি যে গাড়িটা তার দাম হচ্ছে $6,000। এই $6,000 হওয়ার পরেও, অর্থাৎ বাংলাদেশি টাকায় 7 লাখ টাকার মতো, এই টাকাটা দিয়েও তারা কিনতে হিমশিম খাচ্ছে। তাদের একজন ব্যক্তির বার্ষিক আয়ের 3 গুণ বেশি অর্থ লাগছে তার এই গাড়িটা কিনতে, অর্থাৎ 3 বছর আয় করে সে এই গাড়িটা কিনবে। আমরা যদি দেখি যে ইরানের অর্থনীতির কী অবস্থা, বর্তমানে খোলা বাজারে 5 লাখ ইরানিয়ান রিয়ালের বিপরীতে $1 পাওয়া যাচ্ছে। দুর্নীতি অব্যবস্থাপনার জোরে কাজে আসছে না কোনো কৌশল। আর 1 দশকে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র 1.5% বেড়েছে। ইরানের মূল্যস্ফীতি 40% বেশি। অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরে এই মূল্যস্ফীতি বাড়ছে তো বাড়ছে। তো নতুন প্রেসিডেন্টের সামনে অনেক চ্যালেঞ্জ, কিন্তু তার ক্ষমতা খুবই কম। ওকে, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে উপস্থিত হবার জন্য। আবির, আমরা দেখছিলাম যে আসলে দুটো দেশই কিন্তু চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। নতুন সরকার ক্ষমতা এসেছে, তাদের সামনে অনেক চ্যালেঞ্জ, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে জনগণের জীবনযাপনটাকে আসলে একটু স্বাভাবিক সহজ করা।